আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছিল 26 সেপ্টেম্বর 4:22 বিকাল। দেখেন, আমাদের আসলে ভিডিও বানাইতে ভাল লাগে না, কিন্তু মাঝে মাঝে অনলাইনে এমন সব জিনিসপত্র, এমন সব আবুল তাবুল যুক্তি দেখি যে বানাইতে আমরা বাধ্য হই। এটা আমাদের বিবেক বাধা দেয়। আর নাহলে আমাদের তো দরকার ছিল না। আমরা হইতেছে যে পড়াশোনা এবং চাকরি দুইটা একসাথে করতে হয়, মাঝে মাঝে ম্যানেজ করা যায় না, একটা বাদ দিয়ে আরেকটা করতে হয়। তো যাই হোক, তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে পিনাকি ভট্টাচার্য। যা আমি জানি যে সে অনেক জনপ্রিয় মুখ, এবং তাকে নিয়ে সমালোচনা করলে ফ্রিতে অনেকগুলা গালি শোনা যাবে, কিন্তু কিছু করার নেই, এখানে বাস্তবতা তুলে ধরতে হবে। এখন এর আগের বারও আমরা তাকে নিয়ে ভিডিও বানাইছিলাম, ওখানে অনেক ছাড় দিয়ে কথা বলছি এবং অনেক প্রশংসা করছি, কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার আসলে তার প্রতি প্রশংসা করা যাচ্ছে না, এবং একটু কঠোর ভাষায় তার সমালোচনাটা করতে হচ্ছে। কিন্তু এখানে দেখেন, আমি বারবার বলছি যে আপনারা যে অনলাইনে যে ইনফ্লুয়েন্সারদেরকে দেখেন বা অ্যাক্টিভিস্টদের কথাবার্তা শুনেন, পলিটিক্যাল অ্যানালিস্টদের কথাবার্তা শুনেন, এগুলো শোনার সময় আপনার ব্রেনটা অন রাখতে হবে। ব্রেন সুইচ অফ করে কথা শুনলে হবে না, বুঝছেন? আপনার নিজের সচেতন হতে হবে। তারই একটা এক্সাম্পল আজকে আপনারা পাবেন। তো আমরা যেই ভিডিও নিয়ে কথা বলতে যাইতেছি সেটা হচ্ছে হলো, পিনাকি ভট্টাচার্য খুব সম্ভব 25 সেপ্টেম্বর সেপ্টেম্বরে এটা পাবলিশ করছেন। ওখানে উনি অনেক কিছু সঠিক কথা বলছেন, কিন্তু সঠিক কথার ফাঁকে ফাঁকে উনি যেটা প্রায় সময় করে থাকে সেটা হচ্ছে কিছু ভুল আবল তাবল তথ্য দিয়ে রাখছে। উনি ভিডিওটা বানাইছেন হইতেছে সেপ্টেম্বর 25, 2024। উনি রাত 10টায় ভিডিওটা পোস্ট করেন। ভিডিওর টাইটেল হইতেছে যে ইউনূস সরকার আমেরিকার কোলে, পিনাকি ভট্টাচার্য দ্য আনটোল্ড। এই ভিডিওটা এই মুহূর্তে ওনার 1,789,310 ভিউজ আছে এবং 92K লাইকস। ফাইসল ভাই, শুরু করার আগে আপনি কিছু বলবেন? না, আপনি শুরু করেন আলোচনা, আমি প্রয়োজন হলে বলবো। আচ্ছা, ঠিক আছে ভাই। পিনাকি ভট্টাচার্য সবচেয়ে আবুল তাবুল কথা যেটা আমরা তুলে ধরি, আমেরিকা এবং ইসরায়েল, চায়না, এগুলা বিষয়ে কিছু সে আবুল তাবুল বলছে, ওগুলো আমরা তুলে ধরি। আপনার একটা কথা কই, আপনি কি জানেন যে আপনার সবচেয়ে উইক পয়েন্ট কোনটা? উইক পয়েন্ট হইতেছে আপনি একজন কঠিন আমেরিকান বন্ধু। এটা আপনার ইমেজ বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকারে পছন্দ করে না। বড় লোকরা করতে পারে, সুশীলরা করতে পারে, মধ্যবিত্ত মিডিল ক্লাসরা করতে পারে, কিন্তু সাধারণ মানুষ করে না। আচ্ছা, এখানে দেখলেন সে আমেরিকা নিয়ে কিছু কথা বললো। তো তাইলে কম তো দেখি, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আপনি, ইসরায়েলকে আপনি দখলদার মনে করেন। বাংলাদেশ তো চীনের বন্ধুত্ব চায়, বাংলাদেশ তো ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরোধী। একই পজিশন কি আমেরিকা নেয়? আপনি বলেন ইসরায়েল প্রশ্নে আপনার অবস্থান কি? আরো অনেক সেন্সিটিভ ইস্যু আছে, আমি কইলাম না আজকে। ধরেন আমেরিকা যেভাবে এলজিবিটি ইস্যুকে ডিল করে, বাংলাদেশ কি সেভাবে করতে চায়? তো তাহলে কেমনে আপনি আমেরিকার স্বার্থ আর বাংলাদেশের স্বার্থ একসাথে দেখবেন? পারবেন না তো। এটা তো গভীর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছেন। আচ্ছা, এখানে দেখলেন সে কি বললো। এখন আপনি চিন্তা করেন, সে বলতেছে যে বাংলাদেশি মানুষ নাকি আমেরিকাকে চায় না। বাংলাদেশের মানুষ চায় যে ডক্টর ইউনূস চায়নার সাথে রিলেশন বিল্ড করুক। তারপর সে বললো যে আমেরিকা হইতেছে খারাপ, আমেরিকা ইসরায়েলের সাথে রিলেশনস করছে, এটসেট্রা। তারপর এলজিবিটি নিয়ে অনেক কথাবার্তা বললো, যে আমেরিকার আইডিওলজি আমাদের আইডিওলজির সাথে মিলে না, এই জন্য আমেরিকা আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে নাক গলাইলে এটা সমস্যা। তো ভালো কথা, কিন্তু এটা কি সত্য যে বাংলাদেশের মানুষ আমেরিকাকে চায় না? চায়না মানে চীনকে বাংলাদেশের মানুষ চায়? এগুলো কি সত্য কথা না ভুয়া কথা? এগুলো আমরা একটু তুলে ধরি। তো ফাইসল ভাই, আপনি দেখবেন যে আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠাইছি, সেটা একটু খুলেন। এখানে আমরা কি দেখতেছি যে ইউএস মানে বাংলাদেশ র্যাবের উপর স্যাংশন দিছে। তো বাংলাদেশের র্যাবের উপর স্যাংশন দিছে কে? আমেরিকা। চায়না কিন্তু দেয় নাই। ঠিক আছে, তো চায়না কিন্তু র্যাবের বিরুদ্ধে কথা বলে না, কোনো স্টেপস নেয় না, এটা ইউএস করছে। এটা আপনার মনে রাখতে হবে। ইউএস এম্বাসি ইন বাংলাদেশ, এখানে লেখা আছে যে সেপ্টেম্বর 22, 2023-তে ওই যে বাংলাদেশে অনেক আওয়ামী লীগ পলিটিশিয়ানস, মানে উচ্চ পদস্থরে যারা আছে, তখন যারা ক্ষমতায় ছিল, মানে নির্বাচন আগ দিয়ে এদের অনেককেই আমেরিকা হইতেছে স্যাংশন দিছে। তো এটা এটা নিয়ে কিন্তু তখন অনেক মাতামাতি হয়েছিল, যে আমেরিকাকে নিয়ে সবাই প্রশংসা করতেছিল, ইনক্লুডিং পিনাকি অ্যান্ড ইলিয়াস। এটার মানে পিনাকি যে আমেরিকা নিয়ে তখন কি বলছিল, এটার প্রমাণ কিছুক্ষণ পরেই পাবেন। ঠিক আছে, তো আপনি দেখেন আওয়ামী লীগের সদস্যদেরকে কে স্যাংশন দিছে? এগেইন আমেরিকা। চায়না কিন্তু কিছু করেনি, চায়না একটা প্রতিবাদ করেনি। তারা করবে কেন? তারা নিজেরাই হইতেছে আপনার গুম খুনের রাজনীতি করে। তো চায়নার আমল নামা একটু দেখা যাক। এখানে দেখেন যে শিংশাং এ আপনার এটা যেটা চায়নার একটা টাউন বা চায়নার একটা জায়গা, শিংশাং এ 2017 সাল থেকে ম্যাস ডিসঅ্যাপিয়ারেন্স চলতেছে, মানে ওখানে যে গণহারে গুম করা হয়। তারপর 2009 সালে আপনার চায়নাতে গুমের সংখ্যা ছিল
ষোলো। চায়না নিজে একটা গুম খুনের রাজনীতি। তো আপনি বলছেন আমেরিকা খারাপ, আমেরিকা এলজিবিটি সাপোর্ট করে, ইসরায়েলের সাথে সাপোর্ট করে হাবিজাবি। তো চায়না তো ওই যে হাসিনা টু দি পাওয়ার অফ ইনফিনিটি, চায়না হইতেছে হাসিনার বাপ। মানে হাসিনা যা করে চায়না তার চেয়ে হাজার গুণ বেশি করে। মানে চায়নার আইডিওলজি আর হাসিনার আইডিওলজি একেবারে সেম, চায়নাটা বরং চায়না আরো বেশি ডেঞ্জারাস। তো চায়না আমাদের অভ্যন্তরীণ বিষয় ইন্টারফেয়ার করলে সেটা খারাপ হবে না, তাই না? সেটা খুব ভালো হবে। আরো দেখেন, তার নাম হচ্ছে পেং শুয়াই। এখানে লেখা আছে দেখেন, উইচ প্রমিনেন্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন ডিসঅ্যাপিয়ার্ড অর সাইলেন্স। মানে এখানে সেলিব্রিটি, তারপর হইতেছে যে টেনিস প্লেয়ার, অ্যাথলিট, এই ফেমাস ফেমাস লোকজনদের ওরা ধরে গুম করে ফেলায়। বাংলাদেশে তো মনে করেন যে পলিটিশিয়ান, তারপর যারা মনে করেন একটা ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট দিল যে যাদেরকে কেউ খুঁজার চেষ্টা করবে না, এরকম ব্যক্তিদের গুম করে। বা মনে করেন যে বিরোধী দলের দুর্বল ব্যক্তিরা তাদেরকে গুম করে। এখানে ওরা পুরো সেলিব্রিটি, অ্যাথলিট, এদেরকে ধরে ধরে গুম করে চায়নায়। কারণ চায়নার সাথে বাংলাদেশের মানুষ এই চায়নাকে চায়, যেটা হলো হাসিনার হইতেছে যে আল্ট্রা প্রো ম্যাক্স ভার্সন। বাংলাদেশ চায়নার সাথে বন্ধুত্ব করবে, তাই না? এটা তো হাসিনার চেয়ে বড় সন্ত্রাসী, এটা হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী। এরা ফেমাস ফেমাস মানুষদেরকে ধরে গুম করে ফেলে। এরা যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ইন্টারফেয়ার করা শুরু করে, তাহলে তো ভাই ঝামেলা। আমি ছোটবেলায় একটা সিনেমা দেখছিলাম, শ্যাওলিন সকার। ওই শ্যাওলিন সকারের যে নায়িকা ছিল, ওই নায়িকারেও পর্যন্ত চায়নার গভর্নমেন্ট গুম করে ফেলাইছে। তার কোনো টিভি সিনেমা মানে কিছুই আপনি চায়নাতে খুঁজে পাবেন না, মানে নিশানা সহ গুম করে ফেলায়। তো এখন এরা হইতেছে ইউএস এর চেয়ে বেটার। তো ইউএস এর থেকে সইরা আপনি এদের সাথে হাত মেলাবেন, তাই না? তারপর বলতেছেন যে ইউএস নাকি ইসরায়েলের সাথে হাত মেলায়, ওদের রিলেশন ভালো। তো ভালো কথা। তো চায়না কার সাথে হাত মেলায় আমরা একটু দেখি। এখানে লেখা আছে যে চায়না নর্থ কোরিয়া রিলেশন, এটা উইকিপিডিয়ার একটা আর্টিকেল। এখানে দেখেন যে এখানে লেখা আছে চায়না আর নর্থ কোরিয়া একেবারে দোস্ত, মনে করেন একেবারে সুন্দর রিলেশন ওদের মধ্যে। এখানে লেখা আছে যে দ্য bilateral relations between the People's Republic of China and Democratic People's Republic of Korea have been generally friendly, although they have been somewhat strained in the recent years because of নর্থ কোরিয়াস নিউক্লিয়ার প্রোগ্রাম। মানে এরা এতদিন নর্থ কোরিয়ার সাথে বন্ধু বন্ধু রিলেশন ছিল। মানে নর্থ কোরিয়া হইতেছে মারাত্মক লেভেলের একটা স্বৈরাচারী সন্ত্রাসী একটা রাষ্ট্র, যেখানে মানুষের ইচ্ছা মতো গুম খুন, মানে মানুষের পুরো ব্রেন ওয়াশ করে। মানে এটা হাসিনার বাপেরও বাপ, বুঝছেন? তো এই নর্থ কোরিয়ার সাথে তারা দোস্ত রিলেশন। আপনি ইসরায়েল নিয়ে আপত্তি করেন, তাহলে নর্থ কোরিয়া কি? তাহলে কি আপনি নর্থ কোরিয়াকে সাপোর্ট করেন? আমেরিকার সাথে রিলেশন করা যাবে না, কারণ তারা ইসরায়েলকে সাপোর্ট করে। ভালো কথা, আমিও ইসরায়েলকে সাপোর্ট করি না। আমি মনে করি ইসরায়েল যে প্যালেস্টাইনের সাথে যেসব করতেছে ওইগুলো একটা জেনোসাইড বা ম্যাস কিলিং এবং ওয়ার ক্রাইম। আর যে আনফেয়ার সেটেলমেন্ট গুলো করছে সেগুলো তো মানে স্বীকৃত যে ওয়ার ক্রাইম। এবং ইউএনও ইসরায়েলের অনেক অ্যাক্টিভিটিকে, মানে অনেক কিছুকে এটা ওয়ার ক্রাইম হিসাবে ঘোষণা দিয়ে দিছে। এখানে ডিবেটের কিছু নাই। ইসরায়েল হইতেছে একটা ওয়ার ক্রিমিনাল দেশ, এবং আমেরিকা ইসরায়েলকে ফান্ড করতেছে, এটা খুবই লজ্জাজনক বিষয়। কিন্তু আন্তর্জাতিক রিলেশনে অনেক ক্ষেত্রে অপারগতা থাকে, তার উপর দিয়ে আমাদের পায়ে মাটি নেই। কিন্তু আপনি যাকে সমর্থন করতেছেন, আপনার ভিডিওতে যাকে সমর্থন করলেন, চায় না, সে তো আপনার নর্থ কোরিয়ার সাথে রিলেশন করছে। নর্থ কোরিয়া কি খুব ভালো? নর্থ কোরিয়া তো সেই সেম স্বৈরাচার, গুম খুন, তারপর হইতেছে যে আপনার সকল ধরনের ক্রাইমের সাথে জড়িত। এটা তো আরো শয়তান দেশ। নর্থ কোরিয়ার সাথে ব্যাপারে আপনার মতামত কি, এটা ক্লিয়ার করেন। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি নর্থ কোরিয়ার কথা বললেন, আমি বলবো হুম হুম মায়ানমারের কথা। এই যে মায়ানমারের সঙ্গে তো চায়নার অনেক ভালো সম্পর্ক। হুম মায়ানমার আমাদের বাংলাদেশের উপর তো একটা সমস্যা অলরেডি কি চাপিয়ে দিয়েছে, রোহিঙ্গা ক্রাইসিস। চায়না কিন্তু হুম চাইলে এটা সমাধান করতে পারে। চায়না যদি হুম মায়ানমারকে চাপ সৃষ্টি করে যে এটা করা যাবে না, তাহলে কিন্তু হুম এটা মায়ানমার এটা করে না, বরং এটা হুম চায়নার সমর্থনে, চায়নার পরামর্শে এটা করা হয়েছে। তো পিনাকি এগুলো বলে না কেন? এই যে এত বড় একটা জনসংখ্যাকে আমাদের উপর চাপিয়ে দিল, আমেরিকা তো হুম মিলিয়ন 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 টাকা দিয়ে সহযোগিতা করছে এই রোহিঙ্গাদের জন্য, বাংলাদেশকে টাকা দিচ্ছে। চায়না কি দিচ্ছে? আপনি বলেন। এই যে আচ্ছা। ইউনূস সরকারকেও আমেরিকা প্রায় কত 199 মিলিয়ন ইউএস ডলার দিচ্ছে এই রোহিঙ্গাদের ব্যাপারে, রোহিঙ্গাদের জন্য। তো আমেরিকা সেই তখন থেকে আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে রোহিঙ্গাদের ব্যাপারে।
আর চায়না তো কোনো দিক থেকে সহযোগিতা করছে না। চায়না চাইলে তো এটা আমাদের থেকে আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারতো, কিন্তু করছে না। জি, কন্টিনিউ করেন। চায়নার ব্যাপারে আমি বলি, নর্থ কোরিয়া থেকে যখন মানুষ ডিফেক্ট করে চায়নাতে যায়, চায়নার মধ্য দিয়ে বিভিন্ন দেশে চলে যায়, বুঝছেন? চায়নার মধ্য দিয়ে সাউথ কোরিয়াতে যাইতে হয়, কিন্তু মাঝে মাঝে চায়নাতে যদি ধরা পড়ে তাহলে চাইনিজ গভর্নমেন্ট ওদের ধরে আবার নর্থ কোরিয়াতে দিয়ে আসে। এই এই শয়তানগুলোর সাথে বলতেছেন আমরা নাকি শয়তানগুলাটা চাই। চাইতে পারে যারা মানে যাদের কমন সেন্স নাই, যারা কিছু বুঝে না রাজনীতির ব্যাপারে, তারা এগুলো চাইতে পারে, কিন্তু আচ্ছা, যারা আর একটা কথা বলি, এই যে হ্যাঁ চাওয়ার ব্যাপারটা যখন আপনি বললেন, যখন আমেরিকা বাংলাদেশের উপর স্যাংশন দিবে যদি হাসিনা নির্বাচন করে, এরকম হুম, যখন একের পর এক এপিসোড করছিল পিনাকি ভট্টাচার্য, তখন পিনাকি হুম, বলেছে যে এই যে হাসিনার যত দুর্নীতিবাজ মন্ত্রী এমপি, এরা কেউ কিন্তু চায়না যাবে না, কেউ কিন্তু রাশিয়া যাবে না, সবাই ওই আমেরিকায় যাবে, সবাই কানাডা অথবা ব্রিটেন অথবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যাবে। কারণ এই চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া এগুলোতে কেউ যায় না, কেউ যাবে না। তো এটা হচ্ছে মূল বাস্তবতা। এখন সে ঘুরে আবার উল্টো কথা বলছে, সে নিজেই তো এই কথাগুলো আচ্ছা বলেছে। হুম। ফাইসল ভাই, আপনি যেটা বলেন সেটার লেজ ধরে আমি বলি। সাহায্য বন্ধের ঘোষণা দিছে না? হ্যাঁ, বাইডেনের সাথে সেলফি তুললে আমেরিকার বাম্বু থেকে বাঁচা যায়, এটা বিশ্বাস করার জন্য আপনাকে নিকৃষ্ট মানের আওয়ামী লীগ হইতে হবে। এক পুলিশ মারা গেছে, তার কইছিল আলহামদুলিল্লাহ, সেটা তো তারা ধরে নিয়ে গেছে। আরে আশ্চর্য ব্যাপার। এইসব দুষ্কর্মের এটাই উদ্দেশ্য, যাতে কইরা আর একটা নিশিরাইতের ভোটের আয়োজন কইরা সে ক্ষমতায় থাইকা যেতে পারে। কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ। কেন? কারণ হইতেছে আমেরিকা যে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকারের বিষয়ে এতটা শক্ত অবস্থান নেবে সেটা আগে সে আন্দাজ করতে পারে না। সুতরাং এখন সে বুঝতে পারতেছে যে তার দিন সম্ভবত শিগগিরই জয় বাংলা হইয়া যাবে। তার পুরো আমলে সে দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সুপুর মতো লক্ষ্য করেছেন যে আমেরিকা কাটারানের উপরে স্ক্রু বেশি করে টাইট দিতেছে। সেই কারণে সন্ত্রস্ত হইয়া সম্প্রতি কাটাল রানী আরো বেশি বেপরোয়া হইয়া পড়ছে, লুটপাট আর টাকা পাচার বাড়াইয়া দিছে। বিশেষ ব্যবস্থায় সালমান এফ রহমানকে, মানে ওই দরবেশ বাবারে, 2200 কোটি টাকা ঋণ দিছে, যেটা তার নিজের ভোগে যাবে। আসলে তার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম। এখানেও দেখবেন যে পিনাকি আমেরিকানে কত মাতামাতি করতেছিল, যে হাসিনারে কটাক্ষ করছিল, এই আমেরিকা তোরা পাত্তা দেয় না এই সেই। কিন্তু এখন ইউনূস সরকার মানে হাসিনা আমেরিকার থেকে পাত্তা চায়ও পাইতেছিল না, এটা নিয়ে পিনাকির কটাক্ষ। এখন মানে ইউনূস সরকারকে আমেরিকা ধরে চুম্মা দিতেছে, এখন এটা হইতেছে খারাপ, মানে আমেরিকার কোলে উঠে বসলি কেন? আরে ভাই, হাসিনা যে কোলে উঠতে পারতেছিল না এই জন্য তুই হাসাহাসি করতেছিলি। এখানে ইউনূস সরকারের ও জোর করে ধৈরে কোলে নিয়ে বসাইছে, এখন তুই এখন আমেরিকা খারাপ, কোলে ইউনূস সরকার কেন ওর কোলে গেল? ভাই, এমনি কয়েনের মতো নিজের পজিশন পরিবর্তন করলে তো হবে না। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করেন ফাইসল ভাই, ইলিয়াস বলেন, পিনাকি বলেন, কনক সারোয়ার বলেন, সাইফুর সাগর বলেন, মাহমুদুর রহমান বলেন, আর কি আছে ওই যে মিনার বলেন, এরা সব তো ওই যে ফ্রান্স, কানাডা, আমেরিকা, ইউকে এইসব জায়গায় যে অ্যাসাইলাম নিছে। তো এরা একদিক দিয়ে বলবে যে পশ্চিমা বিশ্ব হইতেছে খারাপ এসে, কিন্তু ঠিক ওইখানে যে অ্যাসাইলাম নিবে, ওইখান থেকে যে এমবিএ ডিগ্রি নিবে, ওইখানকার কোম্পানিতে চাকরি করবে, ওইখানে যে অড জব করবে। যেটা আমি কটাক্ষ করে বলতেছি না, মানে আপনি বুঝতেছেন যে ওইখানে অড জব করা হইতেছে, এখানে একটা ভালো চাকরি করার চেয়ে বেশি আপনি অধিকার পাবেন, বেশি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পাবেন, বেশি ফ্রি স্পিচ পাবেন। তো ওইখানে ওই দেশ আপনাকে ফ্রি স্পিচ দিতেছে, সিকিউরিটি দিতেছে, কিন্তু ওই দেশ খারাপ। তো চায়না এত ভালো, চায়নার আত্মীয়তা আপনি মানে চায়নার বন্ধুত্ব আপনি চান, তো চায়না যে আপনি অ্যাসাইলাম নিতেন, চায়না অ্যাসাইলাম নিলেন না কেন? চায়না আপনার ঢুকতে দিবে? চায়না অ্যাসাইলাম দিবে? ওরা নিজেই তো হইতেছে সন্ত্রাসী রাষ্ট্র, মানে ওরা নিজে হচ্ছে ডিক্টেটরশিপ একটা স্টেট। তো ওইখানে যে আশ্রয় নিতেন। তারপর আচ্ছা, ফাইসল ভাই, আর একটা কথা বলি, হুম বনি আমিন সাহেব অস্ট্রেলিয়ার, উনি কিছুদিন আগে চায়না গিয়েছিলেন। ওখানে গিয়ে হুম উনি একেবারে হাতে ধরিয়ে ধরিয়ে দেখিয়েছেন যে ওখানে যারা মুসলমান আছে তারা হুম হুম কোরআন, আল্লাহ, হাদিস এগুলো কোনো কিছুর নামই নিতে পারে না। মানে ওরা ভয়ে এগুলো নাম নেয় না, যখন দেখে যে এরকম কোনো কিছু প্রশ্ন করা হচ্ছে তখন ওরা চুপ করে যায়, ওরা ক্যামেরা অফ করে দেয়, ওরা মানে সিসি ক্যামেরা অফ করে দেয়, বুঝছেন? তার মানে চিন্তা হুম করেন স্বাধীনতা কতটুকু খর্ব সেখানে। নিজের ধর্মীয় যে হুম একটা বিশ্বাস, সেটা ওরা চর্চা করতে হুম পারে না। এতটুকু মানে তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ইয়াতে, চায়নাতে। ওই যে এটা কি একটা রাজ্য আছে না যেখানে উইগুর উইগুর,
তো উইগুর হ্যাঁ, মুসলিম উইগর। এইভাবে তাদেরকে কি করা হচ্ছে, তাদের স্বাধীনতা, তাদের মাদ্রাসা, মসজিদ সবকিছু ওরা দখল করে নিয়েছে, নিয়ে সেখানে সরকারি বিভিন্ন বাহিনীদের ইয়া করেছে, থানা করেছে বা ইত্যাদি এগুলো করেছে। আমেরিকা কি এরকম করছে নাকি আমেরিকা স্বাধীনভাবে সবাইকে তাদের মত প্রকাশের জন্য দিচ্ছে? যে যা পারে, যে যেভাবে পারে তার মতো করে সে আছে আমেরিকাতে, হ্যাঁ কিভাবে ভাই, আপনি? কিন্তু হ্যাঁ, আমেরিকা যে, এখানে তারা বলবে আমেরিকা তো দুধে ধোয়া তুলসী পাতা না, আমেরিকা এই যুদ্ধ করছে ওই যুদ্ধ করছে, আমরা এটা মানি ভাই, আমেরিকাকে আমরা সমর্থন করতেছি না। আমেরিকা যে ফরেন পলিসির নামে যে, মানে যেটা টেরোরিজম বলা যায়, নোম চমস্কি এটা টেরোরিজম বলছে, আমার বানানো কথা না। নোম চমস্কি আমেরিকার ফরেন পলিসির ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিটিক্স, আমার বানানো কথা না। এখন আমেরিকার ফরেন পলিসিকে আমরা ক্রিটিসাইজ করি, তারাও মুসলিম বিশ্বের প্রতি অত্যাচার করছে, এটা মানিয়ে অস্বীকার করার উপায় নেই। কিন্তু আপনি যে বলতেছেন যে আহ আমেরিকারে বাদ দিয়ে চায়নার সাথে রিলেশন করতে, ভাই চায়না তো এই মুহূর্তে করতেছে, এই মুহূর্তে উইগর মুসলিমকে এথনিক ক্লেনজিং করতেছে, যেটা আপনি বর্ণনা করলেন, সেটাকে সুন্দর ভাষায় বলা হলো এথনিক ক্লেনজিং, এথনিক জেনোসাইড। মানে এথনিক ক্লেনজিং, জেনোসাইড সবই করতেছে। তারপর হুই মুসলিমদের উপর নির্যাতন করতেছে, তারপর মসজিদ ভেঙে দিতেছে। ওখানে আপনার জোর করে আপনার সেকুলার বানাবে, আপনার যে সেকুলারিজম বলে কটাক্ষ করেন, ওই চায়না তো জোর করে সেকুলারিজম বানাইতেছে, মানে কোনো ধর্মীয় স্বাধীনতা কিছু নাই। তো আপনি বলছেন যে আমেরিকার চেয়ে চায়না বেটার, এটা কিছু হইলো? তো আপনি চায়না যে অ্যাসাইলাম নেন, আমেরিকা যদি এতই খারাপ হয়, আমি বলতেছি না আমেরিকা ভালো, কিন্তু আপনি যে অল্টারনেটিভটা দিতেছেন সেটা তো আচ্ছা, একদমই ভালো না। আমি আর একটা কথা বলি, আপনি যে বললেন বিভিন্ন মুসলিম দেশে আমেরিকা হামলা চালিয়েছে, আক্রমণ করেছে, এগুলো সত্য। ইরাক, হুম, আফগানিস্তান, সিরিয়া, কিন্তু এখানে হুম। কিন্তু উপলক্ষ তৈরি হয়েছিল। ওই উপলক্ষগুলো হ্যাঁ, সেটা ঠিক আছে ভাই। এখন জিনিসটা হইতেছে যে আমেরিকা যে আহ, মনে করেন যে ইসরায়েলকে ফান্ড করতেছে, এটা আপনি যেটা বললেন এটা আমি বিপক্ষে। এবং আমেরিকা কিছু ক্ষেত্রে নিজের ভুল স্বীকার করছে, কিছু ক্ষেত্রে আবার অনেকে এটা জাস্টিফাই করার চেষ্টা করে। কিন্তু এখন মোরলেস আমেরিকাতে সবাই মানে যে ইরাকে যেটা করছে সেটা খুবই একটা ওয়েস্ট অফ রিসোর্সেস ছিল, এটা খুব একটা ওয়েস্ট ছিল, এটা খুবই বড় ধরনের একটা মিস্টেক ছিল। ইরাকে যা করছে, ভিয়েতনামে যা করছে, এখানে এটা আমেরিকার অস্বীকার করতে পারে না। আর হইতেছে যে আপনার আফগান থেকে ট্রুপ সরাই নিল। হ্যাঁ, আমি মনে করি না যে এতে আমেরিকার পাপ ধুয়ে যাবে। আহ, আমেরিকা খুবই খারাপ কাজ করছে, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আমাদের অপারগতা আছে, যে আমাদের জমিনের নিচে মাটি নেই। তো এখন আমাদের দেখতে হবে কোনটা কম খারাপ। কারণ আপনি বলতেছেন যে আমেরিকা খারাপ, চীনের সাথে যে করো। আরে ভাই, চীন তো আরেক, মনে করেন আপনি বাঘের খাঁচা থেকে বাইরে সিংহর খাঁচায় ঢুকতে চাইতেছেন। এটা তো ভাই খুবই ভয়ঙ্কর একটা, আপনি কি বলবো, যে একটা প্রস্তাব দিলেন। এখন হচ্ছে যে আমাদের সাথে একটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব মেনটেন করা, তার মানে এই না যে সে সত্যি সত্যি আমাদের বন্ধু, বা তার তার সব ফরেন পলিসি বা সব আইডিওলজিকে আমরা মেনে নিতেছি। দেখতে হবে যে কে আমাদেরকে, আমাদের তো একটা লেভারেজ দরকার, একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে হাত মেলানো দরকার, যাতে পাশের দেশ ভারত আমাদেরকে গুতাগুতি করার সুযোগ না পায়। কারণ সেটা যদি আপনি আমেরিকা না বানায় চায়না বানান, চায়না তো আরো ডেঞ্জারাস আমেরিকার চেয়ে। আমেরিকাকে আমরা ভালো বলতেছি না, আমরা বলছি চায়না এর চেয়ে আরো বেশি ডেঞ্জারাস। আমেরিকা তো তাও নিজের নাগরিককে অ্যাটলিস্ট প্রোটেকশন দেয়, চায়না হচ্ছে নিজের নাগরিকদেরকে আপনার বাম্বু মেরে দিবে, বুঝছেন না? এখন সে ফরেন পলিসি নিয়ে আলাপ করার তো সুযোগই নেই, সে নিজের নাগরিকরাই আপনার বাম্বু মারা শুরু করে, সে আবার ফরেন পলিসি নিয়ে কি কথা বলবেন চায়নার? আর ফরেন পলিসির কথা তো কইলাম না, যে নর্থ কোরিয়ার সাথে অ্যালায়েন্স বানায় বসে আছে। তো এইটা হলো কথা ভাই, মানে আমরা আমেরিকাকে এখানে ভালো বলতেছি না, আমি আমেরিকার ফরেন পলিসি পছন্দ করি না, কিন্তু আপনি যে বলতেছেন আমেরিকার না নিয়ে চায়নার সাথে হাত মেলাও, এটা তো হইলো না ভাই। মানে বিনা গেড়ে বলতেছি। তো এখন ইসরায়েল নিয়ে যে আপনারা তো চুলকানি ভাই, ইসরায়েল সম্পর্কে আপনার পজিশনটা কি একটু ক্লিয়ার করেন। এনায়েত চৌধুরীর একটা ভিডিওর আমরা 1 মিনিটের একটু বেশি, মানে 1 মিনিট 10 সেকেন্ডস এর মতো একটা ক্লিপ প্লে করেন। সাথে সাথে এই ছবি ডিলিট করা হয়, কিন্তু আপনি যখন এই ভিডিও করতেছেন, আমার এই ছবি দেখাইতেছেন, সেই মার্চ মাসেই আপনি জয়েন করেন লরিয়েলে, যেটা তখনকার মুভমেন্টে একটা বক করা পণ্য। লরিয়েলের ইসরায়েলের মধ্যে ফ্যাক্টরি আছে, যেই জমিতে ফ্যাক্টরি সেটা ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা। তারা তাদের নিজেদের অবস্থান বদলায় সেই ইসরায়েলের পক্ষে $1.4 মিলিয়ন জরিমানা দিয়ে মাফ পর্যন্ত চাইছে। নিজে আপনি এরকম একটা পণ্যের কোম্পানিতে বসে চাকরি করতেছেন, আর ওইদিকে মানুষকে এইসব বিষয়ে ধরতেছেন। এইটা একটু কেমন হয়ে গেল না? আমি
জানি পুরাপুরিভাবে অনেকেরই এই আন্দোলনে জয়েন করা সম্ভব হয় না, অনেকের রুটি রুজি এই ধরনের কোম্পানির উপরে নির্ভর করে, কিন্তু আপনি একজন ইউটিউবার, অ্যাক্টিভিস্ট, যখন আপনি অন্য মানুষের এই রিলেটেড ভুল ধরেন, তাহলে আপনার নিজেরও প্রথম কথা এই ব্যাপারে শুদ্ধ থাকা উচিত। সাধারণ মানুষ তো আর এমনিতে বলতেছেন আচ্ছা আমরা করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু তোমরা কেন করতে পারতেছো না। তার উপরে আপনি এই কোম্পানিতে চাকরি নিয়ে খুব গর্ব করে পোস্টও দিচ্ছেন, সাথে বাংলাদেশের মানুষকে সেখানে জয়েন করতে উৎসাহিতও করছেন। এইগুলোকে একটু বেশি বেশি হয়ে গেছে না? দেখেন, আমি জানি আপনি আপনার পুরা লাইফের মধ্যে অনেক কষ্টের ভিতর দিয়ে গেছেন, অনেক উত্থান পতনের ভিতর দিয়ে গেছেন। খুব সম্ভবত বয়সে আপনি আমার বাবারও 2 বছরের বড়। আমি নিজেও চাই আপনি আপনার মাতৃভূমিতে ফেরত আসেন অন্তত। আচ্ছা, এখন কি দেখলেন পিনাকি হইতেছে যে বয়কট কইরা কইরা একেবারে মুখে ফেনা তুলে ফেলাইছে, ইসরায়েলের বিরুদ্ধে এই কথা বলছে সেই কথা বলতেছে, কিন্তু সে এমন একটা কোম্পানিতে কাজ করতেছে যেটা হতেছে যে ইসরায়েলের কোম্পানি। তার প্রতিপক্ষ যদি একই কাজ করতো তাহলে তো পুরা ফাটাই দিত একদম, যে বাম্বুতে উড়াইতো, জয় বাংলা করে দিত। এখন আপনি নিজে কি, আপনি তো নিজে একটা জয় বাংলা হওয়ার মতো কাজ করতেছেন। তো লোরিয়াল কোম্পানিতে যে কাজ করতেছেন আপনি, এটা তো ইসরায়েলের কোম্পানি, মানে ইসরায়েল যেখানে প্যালেস্টাইন দখল করছে ওই দখলকৃত জায়গার মধ্যে ওরা কাজ করে। তারপরে ইসরায়েলকে নাকি টাকা টুকাও দিছে। আচ্ছা, তো কোম্পানিটা মনে হয় ইসরায়েলের না, কোম্পানি ফ্রান্সের। বাট হুম, ইসরায়েলকে ওরা সহযোগিতা করে, মানে হ্যাঁ, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। এবং এখানে একটা বিষয় হচ্ছে, ওই যে কোম্পানিগুলোকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে, গাজা ইস্যুতে বয়কটের ডাক উঠেছে, সেগুলোর মধ্যে হুম, হুম, এই লোরিয়েল আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হুম, হুম। এটা হুম। ওই আর আপনি ওইখানে যে কাজ করতেছেন এবং এটা নিয়ে আবার আবার শো অফও করতেছেন, যে আমি লোরিয়ালে কাজ করি একেবারে, এটা এনার চৌধুরী বললো, আপনি দেখে নিন। তারপর হইতেছে যে ফাইসুল ভাই, এখানে আমার মূল আর্গুমেন্টটা হইতেছে যে আপনি নাকি ব্যক্তিগত পর্যায়ে ইসরায়েলকে অ্যাভয়েড করতে পারেননি। ব্যক্তিগত পর্যায়ে তো ইসরায়েলকে অ্যাভয়েড করাই যায়, তাই না? ইসরায়েলের পণ্য বয়কট করা, কোম্পানি বয়কট করা, এটসেট্রা। ব্যক্তিগত পর্যায়ে তো করতে পারেন, কিন্তু আপনি যেখানে নাকি ব্যক্তিগত পর্যায়ে ইসরায়েলকে বয়কট করতে পারেন নাই, সেখানে আপনি বলতেছেন রাষ্ট্র বাংলাদেশ আহ ইসরায়েলের ইনফ্লুয়েন্স থেকে একেবারে দূরে থাকতে হবে, মানে ইসরায়েলের সাথে কোনো কানেকশন আছে এরকম কোনো রাষ্ট্রের সাথে হাত মিলানো যাবে না, এটা বলতেছেন। একটা রাষ্ট্রীয় পর্যায়ে বয়কট করতে হবে, যেখানে আপনি একটা ব্যক্তিগত পর্যায়ে বয়কট করতে পারেননি। এটা কি আচ্ছা, ভাই ওইটা হইলো যদি হয়, কিছু? ওইটা যদি হয়, তাহলে তো ইসরায়েলের সঙ্গে অনেকগুলো আরব দেশের সম্পর্ক আছে, খুবই গভীর মধুর সম্পর্ক আছে। আমরা কি তাহলে তাদেরকেও বয়কট করব? এটা কি পসিবল? সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে, তুরস্ক থেকে শুরু করে, এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অনেকে আরব দেশকে অপছন্দ করলেও তুরস্ককে কিন্তু সবাই পছন্দ করে, এরদোয়ানকে সবাই হ্যাঁ। পছন্দ করে। এরদোয়ান আর হুম, বাংলাদেশের জামাত ইসলাম দুইটা একই দল, মানে বাংলাদেশের জামাত ইসলামের তুরস্কের শাখা হচ্ছে এরদোয়ানের দলটা। তো হুম, আম, এই এরদোয়ানও তো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেছে, ওদের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক আছে। ইভেন সৌদি আরব হুম, পর্যন্ত সম্পর্ক করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে, এই যে হামলাটা হওয়ার পরে ওখানে ওইটা কিছুদিনের জন্য ভেস্তে গিয়েছে, কিন্তু ওইটাও আলটিমেটলি হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আচ্ছা। আন্তর্জাতিক রাজনীতিতে এগুলো হয়, ঠিক আছে? একটা দেশ আর একটা দেশের হুম, সঙ্গে সম্পর্ক রাখে। কে কার সঙ্গে সম্পর্ক রাখলো এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে কে কার থেকে বেশি সুবিধা নিতে পারলো, যেটা পিনাকিও সবসময় বলে থাকে। হ্যাঁ, কে কার হুম, থেকে বেশি সুবিধা নিতে পারলো। এখন বাংলাদেশ যদি আমেরিকার কাছ থেকে সুবিধা নিতে পারে, সমস্যা কি? আমেরিকা হুম, বিশ্বের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করছে, যেমন বর্তমানে আমেরিকা অস্ট্রেলিয়াতে গিয়ে বিশাল বিশাল বিমানবন্দর বানাচ্ছে নিজেদের টাকায়। ওদের দেশে গিয়ে বিমানবন্দর বানাচ্ছে কেন? বানালে লাভটা তো হচ্ছে আলটিমেটলি কার? অস্ট্রেলিয়ার। কিন্তু আমেরিকার হুম, স্বার্থ হচ্ছে যদি কখনো প্রয়োজন হয়, তারা ওই ভিয়েতনাম যুদ্ধের ক্ষেত্রে ওই বিমানবন্দরটা ব্যবহার করবে চায়নার সঙ্গে, ওই হুম, কারণে। তো এইভাবে এগুলো তো হয়, ঠিক আছে? তো এটা হুম। তো প্রবলেম তো নাই, বলেন। ও হ্যাঁ, আরেকটা কথা, ওই যে পিনাকি যে এলজিবিটি ইস্যু তুলে দিল। আরে হুম। ভাই, চায়না তো একটা সোশ্যালিস্ট কান্ট্রি, কমিউনিস্ট কান্ট্রি। তো বাংলাদেশ কি কমিউনিজম চায়? কমিউনিজম তো ওই যে সোশ্যালিজম তো আপনার ওই যে জাতির ড্যাডি একবার চালু করতে গেছিল কি, পুটুমারাটা আমরা খাইলাম ওই সোশ্যালিজমের চক্করে, পরে জিয়া রহমান এসে ক্যাপিটালিজম আবার চালু করছে। তা আপনি যে আইডিওলজি নিয়ে কথা বললেন যে এলজিবিটি একটা কিছু তুলে দিলেন, আরে ভাই ওটা তো চায়না তো আরো বেশি ডেঞ্জারাস আইডিওলজি ফলো করে, মানে ডেঞ্জারাস বলতে যেটা আমাদের সাথে ম্যাচ হবে না। এটা হলো কমিউনিজম, সোশ্যালিজম। তো ওরা যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করে, তাহলে কি এখানে সোশ্যালিজম কমিউনিজম ঢুকানোর চেষ্টা করবে না? এখানে কি ডিক্টেটরশিপ ঢুকানোর চেষ্টা করবে না? তো এগুলো কি আমাদের আইডিওলজির সাথে ম্যাচ হয়? বাংলাদেশের মানুষ কি সোশ্যালিজম আর কমিউনিজম চায়? এখানে বাংলাদেশে যখন সোশ্যালিজম চালু করা শুরু হয়েছিল, তখন এর পরিণতি কি হয়েছিল? শেখ মুজিব তো সোশ্যালিজম ফলো করতো, তারপরে হচ্ছে জিয়া রহমান এসে ক্যাপিটালিজম চালু করছে। তো এটাও মনে করেন যে এগুলো একটা একটা করে যখন আপনি চিন্তা করবেন, দেখবেন যে
ডিবাং করা অনেক ইজি, এগুলা মনে করে যে বেশিক্ষণ টিকবে না, এগুলো আজে বাজে যুক্তি। আচ্ছা, আরেকটা এখন কথা মূল হচ্ছে কথা, পিনাকি কি তার কোনো ভিডিওতে এলজিবিটি কিউ হুম হুম, সম্পর্কে তার অবস্থান কি, সেটা কি মানে সে অনেস্টলি কখনো বলেছে? আমার মনে না হয় সে আমি বলি, বলেনি। সে হচ্ছে প্রো এলজিবিটি, বুঝছেন? সে একবার প্রো এলজিবিটি পোস্ট দিতে যায়, যথেষ্ট প্যাদানি খাইছিল, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা বলার সৎসাহস নেই তার যে সে প্রো এলজিবিটি। প্রো এলজিবিটি হওয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি না খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে এটা, যদিও ধরো ধর্মীয় বিষয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু আমি প্রো এলজিবিটি হওয়াকে খুব একটা খারাপ জিনিস হিসাবে দেখি না। আর মনে করেন যে এখন জানি এটা অনেকের পছন্দ হবে না, কিন্তু আমি অনেস্টলি আমার পজিশনটা স্টেট করলাম। না কিন্তু এখন এই এবং হচ্ছে, এটা হচ্ছে মূলত পিনাকির সমস্যা। পিনাকি কিন্তু হুম অনেক হুম, কিছু জানে, বিকজ হি ইজ এডুকেটেড। তো সে অনেক হুম। কিছু জানে, কিন্তু সে যেটা মনে মনে বিশ্বাস করে সেটাকে সে জায়গা মতো বলে না। এটা হচ্ছে আচ্ছা, সবচেয়ে আমি বড় পিনাকি সমস্যা। একটা জিনিস বলে দেয় যে পিনাকি ওই যে যখন আসিফ মাহতাবকে ব্র্যাক থেকে বাইর করছিল, আমি আসিফ মাহতাবকে রেসপেক্ট করি, অনেক সাহসী ব্যক্তি। এই আন্দোলনে তার ভূমিকা ভালো ছিল। মানে জেলখানেও গেছে, নির্যাতিত হয়েছে, বাট সে তার মাথা উঁচু করে রাখছে এবং আমাদেরকে সাহস দিছে। সমগ্র বাঙালি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আসিফ মাহতাবকে যখন বাইর করা হয়েছিল, তখন পিনাকি বলছিল একটা ভিডিওতে যে যদি ট্রান্সফোবিয়া এক্সকিউজ দেখা বাইর করা হতো তাইলে আমি এটা বুঝতাম, কিন্তু এখানে নারী বিদ্বেষ দেখা বাইর করছে। তার মানে সে ট্রান্সফোবিয়া একটা খারাপ জিনিস, সেটা সে মানে সে ট্রান্স রাইট কে মেনে নেয়। তার মানে ট্রান্সজেন্ডারদের রাইট কে যদি আপনি মেনে নেন, তাহলে নিশ্চয়ই আপনি লেসবিয়ান কে তাদের রাইটও মানেন। তার মানে নিশ্চয়ই আপনি প্রো এলজিবিটি। তো আপনি এটা এড়াই যান কেন? বলেন যে আমি এলজিবিটি পছন্দ করি না, আই এম অ্যান্টি এলজিবিটি, এটা তো বলবেন না, তাই না? সেটা বললে এটা যে আপনি মব বলবেন না। মব উনার বিপক্ষে অবস্থান নিবে, ওই কারণে এটা বলবে না। দিস ইজ দি বিগেস্ট প্রবলেম এই পিনাকির ব্যাপারে। না না, ইলিয়াস, সে হইতেছে যে না, সে বলুক যে আমি অ্যান্টি এলজিবিটি, আমি এলজিবিটি পছন্দ করি না, এটা বললেও বিপদ, আর প্রো এলজিবিটি বললেও বিপদ। কারণ অ্যান্টি এলজিবিটি বলে বিপদ, কারণ সে অ্যাকচুয়ালি অ্যান্টি এলজিবিটি না, ঠিক আছে? রাইট, তো রাইট, কিন্তু আপনি যদি প্রো এলজিবিটি বলে, সেটা সেটা আরো বড় বিপদ। কারণ হইতেছে যে তখন তার মত তারে মানে সে যে মত পালন করছে, সেটা তো মনে করেন গরু ছাগলদের দল, বুঝছেন? ওই গরু ছাগলদের দল তারা খায় দিবে, তারা তো বোঝার চেষ্টা করবে না। তো রাইট। এখন মব নিয়ে থাকে। তো এখন ফাইসুল ভাই, এই টপিক থেকে আমরা বাইর হওয়ার আগে আমি একটু, আপনার শেষ কথা থাকলে বলেন। কিন্তু আমার শেষ কথা হইতেছে যে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক, এটা কি ভালো নাকি খারাপ? আমার অবস্থান হচ্ছে আমি এটা জানি না, এটা আমার পক্ষে জানা সম্ভব না, এটা সময় এটার উত্তর দিবে। কিন্তু অডিয়েন্সের প্রতি রিকোয়েস্ট, আপনি পিনাকির বাজে যুক্তির উপর ভিত্তি করে একটা ডিসিশন নিয়ে নিবেন না, বুঝছেন? পিনাকির একটা এজেন্ডা আছে, সে হইতেছে, আমি জানি না, হয়তো আছে, কিন্তু তার সে যেসব যুক্তি দেখালো এগুলো বাজে যুক্তি, ওর বাজে যুক্তির উপর ভিত্তি করে ডিসিশন নেবেন না। আর এখন কিন্তু তার মানে এই বলতেছি না যে এটা আমেরিকার সাথে বন্ধুত্ব করা ভালো হবে না খারাপ হবে, এটা আমাদের পক্ষে এখন জানা সম্ভব না। কিন্তু এটা সময় বলবে। কিন্তু পিনাকির বাজে যুক্তিতে বিভ্রান্ত হওয়া যাবে না, এটা আমার পজিশন। এই টপিকে শেষ কোনো কথা থাকলে আপনি বলে দেন, ফাইসুল ভাই। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে, আহ, আপনি যেটা বলেছেন যে আমেরিকার সঙ্গে সম্পর্ক হলে ভালো হবে না খারাপ হবে এখনো জানা যাচ্ছে না বা আমরা জানি না। এই ক্ষেত্রে আমি একটু আগ বাড়িয়ে বলবো যে অন্তত চায়নার থেকে ভালো হবে। চায়না হচ্ছে হুম বিভিন্ন দেশকে ট্র্যাপে ফেলে দেয়, ঋণ দিয়ে দিয়ে ঋণ হুম দিয়ে দিয়ে ট্র্যাপে ফেলে দেয়, পরে ওই দেশটা আপনার দেউলিয়া হতে বাধ্য হয়, যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে। তো আমি মনে করি আমেরিকা হচ্ছে সবচেয়ে ওপেন একটা রাষ্ট্র, সারা বিশ্বের সঙ্গে কানেক্টেড একটা রাষ্ট্র। আর চায়না হচ্ছে মনে করেন যে কাইন্ড অফ আইসোলেটেড একটা কান্ট্রি, যেটার সঙ্গে তেমন কারো সম্পর্ক নাই, কেমন যেন রাষ্ট্রটা কেমন যেন অন্ধকার। যেখানে তার নিজের দেশের বড় বড় বিজনেসম্যান, যেমন আলিবাবার মালিককেও কিছুদিন গুম করে রেখেছিল, জ্যাকমা। হুম জ্যাকমাকে এত বড় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী, ঠিক আছে, জ্যাকমাকে পর্যন্ত হুম গুম হুম করে ফেলেছিল। তো এরকম একটা কান্ট্রি আমাদের জন্য কোনোভাবেই ভালো হতে পারে না। হুম। আর হ্যাঁ ভাই। চায়নার সঙ্গে আমেরিকার সম্পর্ক আছে, সরি, পাকিস্তানের সঙ্গে চায়নার একটা ভালো সম্পর্ক আছে, রাইট। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমেরিকারও ভালো সম্পর্ক আছে। তো এখানে এই হুম পিনাকি এটা কি উস্কে দিচ্ছে আমাদেরকে, আমি বুঝলাম না। আর 2022 সালে চায়নার প্রেসিডেন্ট আমেরিকাতে গিয়েছিল,
গিয়ে সে স্পষ্ট বলেছে যে আমরা আমেরিকার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা আমেরিকাকে ছাড়িয়ে যেতেও চাই না ক্ষমতার দিক থেকে। আমরা জাস্ট চাচ্ছি যে আমাদের যে কারেন্সি আছে ইউয়ান, সেটা যাতে আমেরিকা একটু আমাদেরকে সহযোগিতা করে, অন্যান্য দেশেও যাতে এটার অ্যাকসেপ্টেন্স বাড়ে, মানে গ্রহণযোগ্যতা বাড়ে, এতটুকু চাচ্ছি আমরা, এটা বলেছে। তো তাহলে মানে এই যে আমেরিকার সঙ্গে সম্পর্ক করলে সবকিছু শেষ হয়ে যাবে কেন? আমেরিকার সঙ্গেও আমাদের সম্পর্ক থাকবে, চায়নার সঙ্গে সম্পর্ক থাকবে, ক্ষতি কি? আম, শেখ হাসিনা কি দুজনের সঙ্গে সম্পর্ক মেনটেন করেনি? আমেরিকার সঙ্গে হুম হ্যাঁ টানাপোড়েন হয়েছে শেষের দিকে, কিন্তু তারপরেও সে কিন্তু সম্পর্কটা মেনটেন করে যাচ্ছিল সেই 15 বছর হুম পর্যন্ত, ঠিক আছে? নির্বাচন নিয়ে জাস্ট সম্পর্কটা খারাপের দিয়ে গিয়েছিল, কিন্তু হাসিনা যদি নির্বাচনটা সুষ্ঠু দিত, তাহলে তো হাসিনার হুম সঙ্গে আমেরিকার কোনো টানাপোড়েন ছিল না। আমেরিকার একটাই দাবি হুম। ছিল, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ভোট হোক। সেটা ইন্ডিয়া বিশ্বাসটা রাখতে পারেনি যে গণতান্ত্রিক পদ্ধতিতে হলে যদি বিএনপি চলে আসে, জাস্ট ইন্ডিয়ার আর কারণে। আর ভাই, হ্যাঁ, আমাদের আমাদের নির্বাচনের ব্যাপারে চায়নার পজিশনটা একটু বলে দেন। চায়না কি বলছিল যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, বা চায়নার চায়নার কি কোনো মাথা ব্যথা ছিল আমাদের নির্বাচন নিয়ে? না, যে এখানে যে শেখ হাসিনা, না চায়নার কিছু আসে না, কারণ ও হইতেছে শেখ হাসিনার আলট্রা প্রো ম্যাক্স ভার্সন, বুঝছেন না? মানে আমেরিকার দোষ, সে এই করে না ওই করে না, কিন্তু চায়নার তো আরো এটা। আপনারা বলতেছিলেন যে চায়না থেকে শেখ হাসিনা এসব শিখছে, ওইটা নিয়ে হ্যাঁ, একটু বলে দেন। অবশ্যই। সে তো চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া এদের মডেলই অনুসরণ করছিল, ইরান এদের মডেলই তো শেখ হাসিনা অনুসরণ করেছে। ইভেন আমি তো রেফারেন্স আমি বের করতে পারলে দিব ভিডিওতে, সেটা হচ্ছে শেষের দিকে তো ইভেন চায়না, রাশিয়া সহ কয়েকটা কান্ট্রি হাসিনাকে সাপোর্ট করেছে, মানে বলেছে যে হুম আমেরিকা যাতে বাড়াবাড়ি না করে বাংলাদেশের বিষয়ে, সরাসরি ভাবে বলেছে হুম যে বাংলাদেশে হুম কি নির্বাচন হবে না হবে এগুলো বাংলাদেশের ব্যাপার, এগুলো নিয়ে যাতে অন্য কোনো কান্ট্রি, মানে আমেরিকাকে ইন্ডিকেট করে আর কি, অন্য কোনো কান্ট্রি বাড়াবাড়ি না করে। সেটা রাশিয়াও বলেছে, চায়নাও বলেছে, ভারতও বলেছে। তো তাহলে তো তারা তো আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা একেবারেই চায়নি। হুম। আচ্ছা ফাইসুল ভাই, আমাদের আর কয় মিনিট বাকি আছে এই জুম কলের? 6। আচ্ছা ঠিক আছে ফাইসুল ভাই, আমি তাড়াতাড়ি এই পয়েন্টটা থেকে বাইরে আরেকটা পয়েন্ট বলি। এখানে পিনা কি হয়েছে, মানে নির্লজ্জের মতো একটা কাজ করছে। ছিলাম আমার ইউটিউবে মাঝে মাঝে জরিপ করি, দেখেন অনেক মেলা মানুষ ভোট দিছে। এইখানে ভোট দিছে প্রায় 6 লাখ লোক ভোট দিছে। আপনি যখন সরকার গঠন করলেন তখন 73% লোক আপনার নিয়ে খুশি ছিল, আংশিক খুশি ছিল 22% লোক, মাত্র 5% ছিল যারা খুশি না। আর গত সপ্তাহে করেছি আর একটা 3.5 লাখ ভোট পড়েছে এখনো পর্যন্ত, একদম খুশি না 10%, 5% ছিল, বাইরে 10% হয়েছে, খুব খুশি 18%। মাত্র যারা পুরা খুশি ছিল 73% এখন আংশিক খুশি। বুঝছেন ব্যাপারটা? আপনার সরকারের জনপ্রিয়তা কিভাবে 1 মাসে নোজ ডাইভ করেছে। এখন দেখেন কি বললো, মানে এই আকাম কিন্তু সে আগেও করছে। আমাদের আগের ভিডিওতে এটা অ্যাড্রেস করছি, পিনাকিকে নিয়ে যে ভিডিওটা আগে বানাইছি, মানে মব জাস্টিস নিয়ে। ওইখানে ওই পোলের মাধ্যমে সে আবিষ্কার করছে যে আমাদের এই যে কোটা আন্দোলন নাকি হইতেছে হাসিনা সাজানো নাটক, ভারতের ওই যে ট্রানজিট থেকে অ্যাটেনশন সরানোর জন্য ভারতের সাজানো নাটক, যারা হইতেছে যে এটাতে যোগদান করছিল তারা সব ছাত্রলীগ। আপনার তো মনে আছে ফাইসুল ভাই, তাই না? ওই ক্লিপটা একটু এখানে দিয়ে দিন, ঠিক আছে? আমি এটা জরিপ করছিলাম, এই যে কোটার আন্দোলন হচ্ছে প্রায় 1 লাখ লোক ভোট দিছে, এর মধ্যে 90% মানুষ মনে করে ট্রানজিট থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলন হাসিনার নাটক, আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ। দেখেন ওই আগে ওই যে পোলের নাটক করছিল, এখন এই পোলের নাটক করছে। তো আপনি তো দেখলেন যে ওই পোলের মাধ্যমে আপনি সঠিক ইনফরমেশন পাইতেছেন না। তো আপনি একটা গণ অভ্যুত্থানকে, যে কোটা আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে, সেটাকে আপনি একটা নাটক হিসাবে আইডেন্টিফাই করতেছেন এই একটা পোলের অজুহাত দিয়ে। তো সেই পোল তো রিলায়েবল মেথড না, তো আবার সেই আনরিলায়েবল আচ্ছা, মেথড কেন পোল ইউজ করলেন? পোল রিলায়েবল হবে যদি খালেদ মহিউদ্দিনের চ্যানেলে করে, যদি হম 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 এমন কোনো যেমন নিউ এজ পত্রিকার চ্যানেলে করে, কারণ ওখানে এরকম মানে মব নেই, ওখানে মোটামুটি সবাই আছে। হ্যাঁ, কম বেশ সবাই আছে, কিন্তু পিনাকির এখানে আছে কে? পিনাকির এখানে আছে, পিনাকির যে যারা ও গড়ে তুলেছে ওই মবেরা আছে। তো ওদেরকে তো সে যেভাবে গাইড করছে, সে যে পোলটা হম যখন তৈরি করেছে ওর মবই জানে যে সে পিনাকি এখানে কি ধরনের হ্যাঁ বেশি চাচ্ছে না না বেশি চাচ্ছে।
যেটা চাচ্ছে হুম। সেটারই উত্তর দিচ্ছে। তো এটা বনিয়ামিন সাহেব যদি একটা পোল করে, সেখানে এক ধরনের আপনার পাবেন রেজাল্ট, ইলিয়াস করলে আরেক ধরনের রেজাল্ট, পিনাকি করলে আরেক ধরনের রেজাল্ট। এটা হচ্ছে কিছু পার্টিকুলার অডিয়েন্স ওনারা তৈরি করেছে, ওনাদের সেম ব্রেন, ও একই ব্রেনের পার্সনরা ওখানে কি করবে, পিপলরা ওখানে ভোট দিবে। তো খালেদ মহিউদ্দিনের চ্যানেলে কিন্তু সবাই আছে, আওয়ামী লীগ, বিএনপি, সমন্বয়ক, ওই সেই সবাই আছে। সেখানে একটা পোল দিলে সেটা মোটামুটি বলা যায় যে হ্যাঁ, এখানে মোটামুটি এটাকে আপনি নিতে পারেন। ঠিক আছে। তো পিনাকি এত পার্সেন্ট বলে যেটা দেখাচ্ছে, এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, তো এটা যেটা বলেন এটা একটা বায়াসড স্যাম্পলিং হয়ে গেল। কারণ পিনাকি শুরুর দিকে ইউনিট সরকারের প্রশংসা করছে হালকা পাতলা, তখন এই জন্য পোলের মধ্যে বেশি সংখ্যা মানুষের এটাকে সমর্থন করছে। এখন পিনাকি এবং পিনাকির যে আশেপাশে যারা পিনাকির সমর্থক বা পিনাকির কাছাকাছি, যেমন ইলিয়াস, মাহমুদুর রহমান, কনক সারওয়ার, মিরাজ, তারপর সাইফুল সাগর, এরা এখন এই যে ইউনিট সরকারের সমালোচনা করতেছে। এখন এই জন্য পোলিং এও সেটা রিফ্লেক্ট হবে, কারণ তার অডিয়েন্স তার দ্বারা ইনফ্লুয়েন্সড হবে। তো এটা বাংলাদেশ অডিয়েন্স, বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্টেশন না, এটা হলো পিনাকির অডিয়েন্স এবং পিনাকির যে অ্যাসোসিয়েটেড চ্যানেলস সেগুলোর অডিয়েন্সের রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে বায়াসড স্যাম্পলিং। এটা কি আপনার ধারণা পিনাকি এটা বুঝে না? সে অবশ্যই এটা বুঝে। সে একজন ডাক্তার, সে একজন এমবিএ করছে, সে এইগুলা অনেক কিছু ডিল করে হিউম্যান রিলেশনস নিয়ে। তো সেগুলো খুব ভালো করে বুঝে যে এটা হইতেছে যে একটা বায়াস স্যাম্পলিং হয়েছে, কিন্তু সে ইচ্ছা করে এই আকামটা করছে। আর সে যদি না বুঝে করে থাকে তাহলে তাহলে তো এটা আরো বেশি দুঃখজনক, মানে তার মাথায় মানে বুদ্ধির অভাব। তো এটা বুঝে শুনে এই কাজটা করছে, তো সেম কাজ রিপিট করছে। এইটার জন্য আমি মূলত পিনাকির উপর যথেষ্ট ভাবে বিরক্ত হইলাম। যাই হোক, করছি, বলছি যে এই বিপ্লবের ওনারশিপ নিয়ে কামড়াকামড়ি না করতে। এই বিপ্লবের ওনার খোদাতালা, ওনার দয়া না হইলে আমরা হাসিনারে হটাইতে পারতাম না। প্রত্যেকটা মানুষের অবদান আছে এই লড়াইয়ে। আর এই লড়াই তো একদিনে তৈরি হয় নাই, 1 দশকের বেশি সময় ধরে লড়াই চলছে। কত মানুষ করে গেছে লড়াই, অনেকে মারা গেছে, কত মানুষ গুম হয়েছে, ক্রসফায়ার হয়েছে, কত মানুষ জেলে গেছে, কত মানুষ দেশান্তরী হয়েছে, কত মানুষ আহত হয়েছে। সবার অবদানকে প্রফেসর ইউনূস একটা বক্তৃতায় ধ্বংস করে দিচ্ছেন। উনি বলছেন ছাত্ররা ওনাকে নিয়োগ করেছে। তো স্যার, দেশ কি ছাত্রদের যে এই গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি না করতে, তাই না? মেডিকেল কলেজগুলো শূন্য। হ্যাঁ, আমার লজ্জাই লাগছে এটা দেখে, যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম, এত কিছু শিখলাম, আর মেডিকেল কলেজদের এইখানে ছাত্ররা মারা যেতেছে, মেডিকেল কলেজের ছাত্ররা কিছু করে নাই। এখানে সে কি বললো যে এখানে দেখেন কামড়াকামড়ি কে করতেছে, কামড়াকামড়ি পিনাকি নিজে করতেছে। এখানে বলছে মেডিকেল কলেজ থেকে কেউ মরে নাই, মানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা কোনো কিছুই করে নাই, তাদের কোনো অবদান নেই, তাই না? এটা সে বললো। তো ফাইসল ভাই, এটা কি কোনো কথা হলো যে মেডিকেল স্টুডেন্টরা মরে নাই মানে কোনো অবদান নেই? মানে কি বলবো যে আর একটা ঢাকা আন্দোলন। ইউনিভার্সিটিকেও তো সে ডিসক্রেডিট করলো, ঢাকা ইউনিভার্সিটি থেকে কেউ মারা যায়নি। তো কথা হচ্ছে, কিন্তু আন্দোলনটা তো শুরু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ওখান থেকেই তো ভাই আন্দোলনের তার সূচনা। হ্যাঁ, আর্গুমেন্টটা দেখেন, মানে কিছু মানে মরে নেই মানে কোনো অবদান নেই, মানে মরে নেই মানে তাদের অবদান একেবারে কম। আরে বেটা পিনাকি, তুই তো এরশাদের আন্দোলনে ছিলি, তুই কি মরে গেছোস? তুই জীবিত না? তার মানে কি তুই এরশাদের আন্দোলনে ছিলি না? মানে মরে না গেলে আপনার কেউ ইনভলভ ছিল না। এখন আমি যেটা করব সেটা হলো আমি ওনার কথাকে মিথ্যা প্রমাণিত করব, এই যে আসলে মেডিকেল কলেজের স্টুডেন্টদের কি অবদান ছিল। এবং 2 আগস্টে শুক্রবারে জুম্মার নামাজের আগে শহীদ মিনারে মেডিকেল স্টুডেন্টরা এবং ডাক্তাররা, প্রফেসররা, না একজন প্রফেসর ছিল, বেশিরভাগই মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল অফিসার, তারা হইতেছে শহীদ মিনারে একটা র্যালি করছে। এবং সেই র্যালিতে আমি নিজেও ছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুযোগ করে দিছে। অনেক দূর দূরান্ত জায়গা থেকে পুলিশের সার্ভেলেন্স অতিক্রম করে আমরা এই শহীদ মিনারে গেলাম, এবং আমি নিজে ওইখানে অনেকগুলো ফুটেজ ধারণ করছি। তো ফাইসল ভাই, আপনি ফুটেজ গুলো আপনাকে আমি দিছি 2:34-এর, 2:38-এর, 2:39-এর, 2:43 PM এ সবগুলো ফুটেজ আপনি প্লে করেন। এই ফুটেজ গুলো আমি নিজে ধারণ করছি আলহামদুলিল্লাহ। এবং সাথে সেগুলোর নিচে একটা ইউটিউব লিঙ্ক দিয়ে দিছি, যে আরটিভি আমাদেরকে নিয়ে একটা নিউজ করছিল ওইখানে। ঠিক আছে, আরটিভি এটা নিয়ে একটা নিউজ করছিল। এখন ওখানে এটিএন বাংলা ছিল, আর অনেকগুলো নিউজ চ্যানেল, এবং ওইখানে অনেক টিভি চ্যানেল উপস্থিত ছিল, কিন্তু তারা কেউই সম্প্রচার করে নাই। যেমন এটিএন বাংলা ছিল, আমার মনে আছে, কিন্তু এটিএন বাংলা এই নিউজটা সম্প্রচার করে নাই আমার জানা মতে। তো এখন আমরা যদি একটা র্যালি করি, এখানে যদি নিউজ চ্যানেল এগুলো প্রচার না করে, দোষ কি আমাদের? কিন্তু ডাক্তাররা কিছু করেনি, এটা হলো যে সম্পূর্ণ মিথ্যা কথা। এবং সাথে ফাইসল ভাই, আমি সার্জিস আলমের একটা
তো আপনি ক্লিপগুলো প্লে করেন আর নিউজ রিপোর্টের আপনি 1 মিনিট প্লে করে দিয়েন, ঠিক আছে? ওই যে নিউজ রিপোর্টটা আপনার দিছি আরটিভির ফুটেজের নিচে। তো আর সাথে হইতেছে যে এটা প্লে করার পর আমি বলতেছি যে সার্জিস আলমের কথাও শুনেন যে আমি একটা সার্জিস আলমের ভিডিও ক্লিপ আপনাকে দিব, সেখানে উনি বলতেছেন যে ডাক্তারদের উপর নিষেধাজ্ঞা ছিল, যারা আন্দোলনকারী তাদেরকে হেল্প করবা না, কিন্তু এর পরেও তারা সকল বাধা উপেক্ষা করে ডাক্তারদের মানে আন্দোলনকারীদের হেল্প করছে। তো ডাক্তাররা কিছু করে না, এটা হলো সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এখন পিনাকি বলছে যে ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি না করতে, ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি কিন্তু পিনাকি করতেছে। ডক্টর ইউনূস যখন ছাত্রদেরকে ক্রেডিট দিছে, এটাতে কিন্তু আমি একটা ক্ষুদ্র ভূমিকা পালন করছি, কিন্তু এটাতে আমি ডিপ্রাইভ ফিল করি না, কারণ আমি জানি যে আমি যতই আন্দোলনে যোগ দিই না কেন, ফাঁসি হইলে সবার আগে ছাত্রদের ফাঁসি হইতো, ছাত্ররা গুম হইতো সবার আগে, তারপরে আমি হইতাম কি না হইতাম এটা সন্দেহজনক। কিন্তু পিনাকির কথা শুনে আমি নিজে ডিপ্রাইভ ফিল করলাম। সে বললো যে ডাক্তাররা নাকি কিছু করে নাই। তো আমি ইন্ডিভিজুয়ালি রাস্তায় নামছি এবং ডাক্তারদের অংশ হিসাবে রাস্তায় নামছি, তো দুই ভাবেই। সো এটা দিয়ে তো এটা আরো বেশি কামড়াকামড়ি হইলো। তো ডক্টর ইউনূসের কথা শুনে যতটুকু কামড়াকামড়ি মনে না হয়েছে, পিনাকির কথা শুনে এটা বেশি মনে হয়েছে। কারণ ওই যে আপনি যেটা বলেন, বিভিন্ন ইউনিভার্সিটিকে ডিসক্রেডিট করে দিচ্ছে, কারণ কেউ মরে নাই, তার মানে ওই ইউনিভার্সিটি থেকে কেউ আন্দোলনে যোগদান করে নাই। তো আপনি কি মৃত্যু কামনা করতেছেন? আপনি কি চাইছেন যে আরো বেশি করে মরুক? তাই না? এটা কেমন যুক্তি, হাস্যকর যুক্তি। তো কামড়াকামড়ি আপনি করতেছেন। এবং সার্জিস আলমের ক্লিপটা আপনি লাস্টে প্লে করে দিয়েন, ঠিক আছে? ওইটা আমি আপনারা পাঠিয়ে দিব। তো ফাইসল ভাই, আমার বক্তব্য হইতেছে এখানেই, মানে এইটুকুই। মানে পিনাকির এগুলো বাজে যুক্তি আমার কাছে ধরা পড়ছে, আপনি আপনার বক্তব্যটা দিয়ে এপিসোডটা শেষ করে দেন। হ্যালো, হ্যাঁ, জি। আমার বক্তব্য হচ্ছে, কনক্লুশন এটা আর কি, সেটা হচ্ছে পিনাকি, আমি যেটা মনে করি যথেষ্ট ইন্টেলেকচুয়াল এবং উনি সবকিছু জানেন। বাট উনি একটা নির্দিষ্ট ক্যাটাগরির মানুষকে সবসময় খুশি করার জন্য উনি নিজে হুম যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, ব্যক্তিগতভাবে উনি যেটা মনে করেন, সেটা উনি প্রকাশ করেন না। এবং হুম উনি, হুম আমি মনে করি বিশেষ উনার এজেন্ডা আছে। উনি যে কার পক্ষ হয়ে কাজ করেন সেটা কিন্তু বলা মুশকিল, কারণ বিএনপি করে এমন কিছু না, তো কিন্তু পিনাকিকে আওয়ামী লীগের দালাল বলে প্রকাশ করেছে। এবং ওরাও যথেষ্ট ইন্টেলেকচুয়াল। যেমন একটা আছে জিয়া হাসান। জিয়া হাসান কিন্তু পিনাকির অনেক ভুলগুলো নিয়ে আলোচনা করে ফেসবুকে। উনি কিন্তু ইন্টেলেকচুয়াল। তারপরে আরেকটা আছে ফায়াজ সাহেব। তারপরে আছে আপনার ওই যে তাসনিম খলিল। তো এভাবে হুম বেশ কয়েকজন আছে। তো এটা কিন্তু হুম নট শিওর, বাট আমার কাছে কিন্তু পিনাকির অ্যাক্টিভিটিস গুলো সন্দেহজনক মনে হয়। তো তার হুম যেহেতু একটা হিউজ একটা অডিয়েন্স আছে, তাদেরকে কাজে লাগিয়ে এসে বিভিন্ন সময় তার যে এজেন্ডা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে। বাট আই ডোন্ট নো সে অ্যাকচুয়ালি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তো হুম মুদ্রা কথা, ওই আপনি যেটা বলেছেন যে তাদের কথা শোনার সময় অবশ্যই আমাদের ব্রেনকে আনলক করে তারপর শুনতে হবে, সেটা আমিও সবাইকে বলবো। যে যদি তার কথা সবগুলো সঠিক এরকম চিন্তা থেকে শুনেন, তাহলে আপনারা ইনফ্লুয়েন্সড হবেন, হয়ে ভুল মাথার মধ্যে আপনাদের ঢুকে যাবে। যেটা ভুল সেটা মানে পিনাকির ভুল এক্সপ্লেনেশন আপনাদের মাথায় ঢুকে যাবে। এতটুকু। হুম। তো ফাইসল ভাই, আপনাকে আমি সার্জিস আলমের সেই ক্লিপটা তাহলে পাঠিয়ে দিয়ে আপনি এটা লাস্টে অ্যাড করে দেন। এটা সার্জিস আলমের এই ক্লিপটা আপনি একেবারে লাস্টে প্লে করে ভিডিওটা এন্ড করে দেন, ঠিক আছে? তো ওকে। আপনি এখানে রেকর্ডিংটা বোধহয় বন্ধ করেন। আমরা জানি আমাদের এই পুরো প্রসেসটিতে, এই ছাত্র জনতার অভ্যুত্থানে ডক্টররা কিভাবে ওই হসপিটালের ভিতর থেকে, ওই ইমার্জেন্সি থেকে তাদের ভূমিকাটি রেখেছে। আমরা দেখেছি যখন কিছু সরকারের পাঁচাটা স্পিরিট, ডক্টরদের যে স্পিরিট, সেই স্পিরিটটি যাদের মধ্যে নাই, এমন গুটি কয়েক ডক্টর যখন ওই